নিঃসন্দেহে আমি একটা খুব স্পষ্ট, পরিষ্কার, পরিচ্ছন্ন, আ স্বচ্ছ নির্বাচন চাই। স্বচ্ছতার সাথে, সাথে আমাদের এই যে এতদিন ধরে আমাদের তরুণ সমাজ ভোট দিতে পারেনি, তারা সবাই ভোট দিতে আসবে। নিজের ইচ্ছায় ভোট দেবে এবং নিজের চাওয়ার চাহিদার জায়গা থেকে তারা তাদের নেতৃত্ব পাবে। আমাদের রাজনৈতিক দলগুলো এক বিন্দু আত্মচর্চা করেন না, আত্মসমালোচনা করেন না। তারা তাদের অন্তরে তারা প্রশ্ন করেন না, কি ধরনের আচরণ আমরা করে এসছি অতীতে, সেই আচরণ এই যুগের বাচ্চারা মেনে নেবে না। রাজনৈতিক দলগুলোর দুটো সমস্যা। একটা হচ্ছে তারা তাদের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা করে না। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসে সব গুছিয়ে দিল, কিন্তু তুমি তো গণতন্ত্রে বিশ্বাস করো না। তুমি তো দুদিনেই সেটাকে নষ্ট করে দিতে পারো। আরেকটা বিষয় হচ্ছে যে বাইরে তুমি যখন ক্ষমতায় যাও, তখন তুমি এই দায়িত্বটাকে ক্ষমতায় পরিবর্তন করে ক্ষমতা ধরে থেকে যেতে চাও, এবং প্রতিটি রাজনৈতিক দল এই দোষে দোষী। যেই ক্ষমতায় যাচ্ছে গণতন্ত্রকে ফেলে দিয়ে এক নায়কত্বে চলে যাচ্ছে এবং পথ খুঁজে বের করছে যে কিভাবে আমি ক্ষমতায় টিকে থাকবো। বারবার কিন্তু আমরা এই ধাক্কাগুলো খাচ্ছি। তারা যদি নিজেদের ভেতরে গণতন্ত্রটা না নিয়ে আসতে পারে এবং তাদের স্বৈরাচারী মানসিকতা থেকে তারা যদি বের হয়ে না আসতে পারে, তাহলে আমরা ঘর ঝাড় দিয়ে যতই পরিষ্কার করে যাই না কেন, এই ঘর দুটো দিনও পরিষ্কার থাকবে না। শেখ হাসিনা তাকে পালিয়ে চলে যেতে হলো। এমন কাজ করব যার জন্য আমার দেশ ছেড়ে পালিয়ে চলে যেতে হবে? ওনার লোকেরা এখানে আছে, উনি তাদেরকে ফেলে চলে গেছেন। তারা মার খেয়েছে, তারা এখন অনেকে অসহায় আছে, আবার অনেকে টাকার পাহাড় নিয়ে, অস্ত্রের পাহাড় নিয়ে তারা আমাদের ভেতরে ভেতরে লড়ছে। কিন্তু উনি তো শুধু দেশটাকে নিঃস্ব করে গেছেন, একটা ধ্বংসস্তূপ করে গেছেন তা তো নয়। উনি তার নিজের পার্টিটাকে পর্যন্ত ধ্বংস করে দিলেন। তার কর্মীদেরকে উনি অসহায় করে নিঃস্ব করে চলে গেলেন। ২০০৮ সালে শেখ হাসিনা অনেক জনপ্রিয়তা অর্জন করে কিন্তু দায়িত্বে এলেন, এবং ৩টা নির্বাচনের খারাপ, খুব খারাপ, নিকৃষ্ট, এই ৩টা নির্বাচনের মধ্যে দিয়ে তিনি নিজেকে শূন্যের ঘরে নিয়ে গেলেন। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন সোনিয়া মোর্শেদ, যাকে আপনারা সবাই এক নামে চেনেন, শারমিন এস মোর্শেদ নামে। তার অনেকগুলো পরিচয়, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় মুক্তির গান গেয়ে তিনি জাগ্রত করেছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধাদের। এছাড়াও সমাজকর্মের পাশাপাশি তার নানা রকম ইতিবাচক কর্মকাণ্ড বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে গিয়েছে। বিশেষ করে নির্বাচন ব্যবস্থাপনায়, নির্বাচন পর্যবেক্ষণে তার ভূমিকার কথা আমরা কম বেশি সবাই জানি। আজকের অতিথি তিনি। মিস মুর্শেদ, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি দায়িত্ব নেওয়ার পর কেমন চ্যালেঞ্জ মনে হচ্ছিল, আর এখন কেমন লাগছে? দায়িত্বটা তো এতই আকস্মিক হয়েছিল, এত আকস্মিক ভাবে এসে পড়েছিল যে কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল আমি বোধহয় বাস্তবতায় নেই। আমার কাছে এটা রীতিমতো একটা আনরিয়াল, সুররিয়াল একটা বিষয় মনে হয়েছে, এবং ভাবলাম কি ঘটে গেল দেশে এই ২ মাসে, কি ঘটে গেল। এবং এই দেশের বাচ্চারা প্রফেসর ইউনূসকে ডেকে নিয়ে এলো এবং স্যার একটা টিম তৈরি করলেন, এবং সেই টিমে কি আমার সৌভাগ্য যে উনার মতো একটা মানুষের সাথে কাজ করার সুযোগ পেলাম। উনি আমাকে তার টিমে আমন্ত্রণ করলেন। এটা ছিল আমার জন্য একটা অভূতপূর্ব মুহূর্ত। আমি বিস্মিত হয়ে অনেকক্ষণ বসেছিলাম যে এটা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না। ২ ঘন্টা আগ মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না। এবং এবং আরো বেশি অবিশ্বাস্য লাগছিল একটা জিনিস, কি জানেন? এই যে বাচ্চারা স্রোতের মতো, শুধু বাচ্চারা না, জনগণ এই যে স্রোতের ঢেউয়ের মতো ঢেউ, ফ্ল্যাঙ্কস, যুদ্ধের ফ্ল্যাঙ্কস হয় না? সেই ফ্ল্যাঙ্কসের মতো একটা ঢেউ আসছে, যাচ্ছে, আবার আরেকটা ঢেউ আসছে, যাচ্ছে, এবং তারা সেই ঢেউয়ের গতিতে
মনে হলো যেন একেবারে উতাল পাতাল করে দিল দেশটাকে। এবং ওদের একটাই লক্ষ্য, যত আবর্জনা আছে, যত অন্যায় আছে, যত অবিচার আছে, সব যেন তারা ধুয়ে ফেলবে। এবং তাদের আগমনটাও কিন্তু আমার কাছে একেবারে স্বপ্নের মতো মনে হয়েছিল, যে এরা কারা, এই বাচ্চারা কারা, এরা এই ভাষায় কথা বলে, এই ভাষা শিখলো কোথার থেকে? ১৩ বছরের, ১৪-১৫ বছর, ১৬ বছরের মেয়েটির যে ভাষা আমি শুনলাম, এবং অনেক সময় আমি বলি দেব এঞ্জেলস। এবং সেই জায়গাটা যেমন আমার কাছে মানে অবাস্তব লেগেছে, অকল্পনীয় লেগেছে, ঠিক তেমনি যখন স্যার এসে পড়লেন, উড়ে এসে যখন স্যারকে তারা আমন্ত্রণ দিল, স্যার রাজি হলেন এবং আমাদের সকলকে নিয়ে উনি একটা পথ চলার জায়গা তৈরি করলেন। যেটা আপনাকে বলবো, অনুভূতিটা অত্যন্ত আনরিয়াল ছিল এবং মনে হচ্ছিল রূপকথার মতো। এবং আরেকটা জিনিস যেটা আমার মনে হচ্ছিল যে এটা 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 কিসের অবদান? আরেকটা জিনিস আমার মনে হচ্ছিল, এ কি পাওয়া? এ তো একটা এমন একটা পাওয়া যে আমাকে দেশের একটা গুরু দায়িত্ব আমার কাছে এসে পৌঁছে গেল এবং এটা আমাকে পালন করতে হবে। এটা ছিল আমার কাছে একটা গড সেন্ট। হ্যাঁ? এবং এমনও আমার মনে হয়েছে যে এখানে দৈব, কি বলবো এটাকে যে ভাষায় আমি বলতে চাই, ইংরেজিতে বলবো মনে হচ্ছিল ডিভাইন ইন্টারভেনশন। ডিভাইন ইন্টারভেনশন না থাকলে এই স্রোতটা কি করে হলো, এই অভ্যুত্থানটা কি করে হলো, এই শিশুরা কি করে দেশকে নেতৃত্ব দিল এবং আমরা তাদের পিছে পিছে চললাম, তারা আগে আমরা পেছনে, এবং সেই গতিতে আমরা এখানে এলাম। তো এটা সত্যি আমি বিশ্লেষণ করতে পারি না, যখন আমি খুব গভীরভাবে ভাবি, এটা কোনো রাজনৈতিক গ্রামারের ভেতরে পড়ে না এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের জায়গা থেকেও কোনো গ্রামারে পড়ে না। কিন্তু আপনি এটাকে অগণতান্ত্রিক বলতে পারবেন না, আপনি এটাকে পিপলস ভয়েস বলতে পারবেন না, আপনি এটাকে মানুষের ইচ্ছা, মানুষের চাহিদা, এটার বিরুদ্ধে বলতে পারবেন না। আমি একটা জিনিস কি মিলাই জানেন, ২০০৮ সালে শেখ হাসিনা অনেক জনপ্রিয়তা অর্জন করে কিন্তু দায়িত্বে এলেন এবং ৩টা নির্বাচনের খারাপ, খুব খারাপ, নিকৃষ্ট, এই ৩টা নির্বাচনের মধ্যে দিয়ে তিনি নিজেকে শূন্যের ঘরে নিয়ে গেলেন। অন্য কথা বাদ দিলাম, আমাদের পুরো আম আ গণতন্ত্রের ব্যবস্থাটাকে আমরা ডিস্ট্রয় করে দিলাম, ধ্বংস করে দিলাম। কিন্তু উনি সেই জনপ্রিয়তার জায়গা থেকে তাকে দেশ ছেড়ে চলে যেতে হলো। এটা আমার কাছে ছিল আরেকটা বিস্ময়কর ব্যাপার। এবং তাকে পালিয়ে চলে যেতে হলো। এমন কাজ করব যার জন্য আমার দেশ ছেড়ে পালিয়ে চলে যেতে হবে? এবং আ আরো একটা অদ্ভুত বিষয় হচ্ছে, আজ অবধি উনি চলে গেছেন, ওনার লোকেরা এখানে আছে, উনি তাদেরকে ফেলে চলে গেছেন। তারা মার খেয়েছে, তারা এখন অনেকে অসহায় আছে, আবার অনেকে টাকার পাহাড় নিয়ে, অস্ত্রের পাহাড় নিয়ে তারা আমাদের ভেতরে লড়ছে। কিন্তু উনি তো শুধু দেশটাকে নিঃস্ব করে গেছেন, একটা ধ্বংসস্তূপ করে গেছেন তা তো নয়। উনি তার নিজের পার্টিটাকে পর্যন্ত ধ্বংস করে দিলেন। তার কর্মীদেরকে উনি অসহায় করে নিঃস্ব করে চলে গেলেন। এতে এতে কার লাভ হলো? নির্বাচন পর্যবেক্ষণে বেশ ভূমিকা রেখেছেন। সামনে একটা নির্বাচন এবং আপনারা সেই অঙ্গীকার নিয়ে অগ্রসর হচ্ছেন। তো আপনি কেমন নির্বাচন চান? নিঃসন্দেহে আমি একটা খুব স্পষ্ট, পরিষ্কার, পরিচ্ছন্ন, আ স্বচ্ছ নির্বাচন চাই। স্বচ্ছতার সাথে সাথে আমাদের যে এই যে এতদিন ধরে আমাদের তরুণ সমাজ ভোট দিতে পারেনি, তারা সবাই ভোট দিতে আসবে, নিজের ইচ্ছায় ভোট দেবে এবং নিজের চাহিদার জায়গা থেকে তারা তাদের নেতৃত্ব পাবে। এবং এই জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো কিনা, আমি কয়েকটা চ্যালেঞ্জ দেখি। একটা চ্যালেঞ্জ হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের রাজনৈতিক দলগুলো
এক বিন্দু আত্মচর্চা করেন না, আত্মসমালোচনা করেন না। তারা তাদের অন্তরে তারা প্রশ্ন করেন না কি ধরনের আচরণ আমরা করে এসছি অতীতে, সেই আচরণ এই যুগের বাচ্চারা মেনে নেবে না। হ্যাঁ, আমার কিন্তু আওয়ামী লীগের 15টা বছর আমরা দেখলাম, তাকে আমরা ধিক্কার জানিয়ে অস্বীকার করলাম। কিন্তু আমি তো ভুলিনি 2001 থেকে 2006 সময়। তাহলে কি দাঁড়াচ্ছে? রাজনৈতিক দলগুলোর দুটো সমস্যা। একটা হচ্ছে তারা তাদের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা করে না। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসে সব গুছিয়ে দিল। কিন্তু তুমি তো গণতন্ত্রে বিশ্বাস করো না। তুমি তো দুদিনেই সেটাকে নষ্ট করে দিতে পারো। আরেকটা বিষয় হচ্ছে যে বাইরে তুমি যখন ক্ষমতায় যাও, তখন তুমি এই দায়িত্বটাকে ক্ষমতায় পরিবর্তন করে ক্ষমতা ধরে থেকে যেতে চাও, এবং প্রতিটি রাজনৈতিক দল এই দোষে দোষী। হ্যাঁ, যারা একবার দলগুলো যখনই ক্ষমতায় যাচ্ছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় যাচ্ছে, যেই ক্ষমতায় যাচ্ছে গণতন্ত্রকে ফেলে দিয়ে এক নায়কত্বে চলে যাচ্ছে এবং পথ খুঁজে বের করছে যে কিভাবে আমি ক্ষমতায় টিকে থাকবো। এর ফলে দেখেন 1996 হয়ে গেল। এর ফলে দেখেন 2001টা তবু আমরা একটা নির্বাচন করেছিলাম, 2007-8 হয়ে গেল। বারবার কিন্তু আমরা এই ধাক্কাগুলো খাচ্ছি। তাহলে রাজনৈতিক দলগুলো যদি আত্মসমালোচনার জায়গা থেকে তারা না শুদ্ধ হয়, তারা যদি নিজেদের ভেতরে গণতন্ত্রটা না নিয়ে আসতে পারে এবং তাদের স্বৈরাচারী মানসিকতা থেকে তারা যদি বের হয়ে না আসতে পারে, তাহলে আমরা ঘর ঝাড় দিয়ে যতই পরিষ্কার করে যাই না কেন, এই ঘর দুটো দিনও পরিষ্কার থাকবে না। তাহলে আপনি আমাকে বলুন, যদি আগামী নির্বাচনটি খুব সুন্দর করে আমরা আয়োজন করি, কেউ না কেউ তো একটা ক্ষমতায় আসবেন, কেউ বা কারা ক্ষমতায় আসবেন। তো তাদের কাছ থেকে আমরা কি ধরনের দায়িত্বশীল আচরণ আশা করব? আমরা যেমন বলছি যে এই বাচ্চাদের মৃত্যু একেবারে বৃথা যেতে দেওয়া যাবে না। আমি চাইবো যে এই রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করুক, জনসমক্ষে পুরো দেশবাসীর কাছে তারা অঙ্গীকার করুক, করে প্রমিস করুক, শপথ করুক যে তারা এই বাচ্চাদের মৃত্যুকে অসম্মান করবে না। দেখুন, আরেকটা জিনিস আমি বলি, আমাদের আমরা কি ভাবছি, ডিবেটটা কি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, কি ধরনের শাসন ব্যবস্থা হলে ভালো হয়, পার্লামেন্টারি নাকি বহুদলীয়, প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন? কেন আমরা এটার কথা ভাবছি? কারণ আমরা চাইছি এমন একটা সরকার তৈরি হোক, এমন একটা শাসন ব্যবস্থা তৈরি হোক যেখানে সকলে মিলে একটা শাসন ব্যবস্থার ভিতরে প্রবেশ করতে পারে, এবং প্রপোর্শনাল যে রেপ্রেজেন্টেশনটা আছে, এই প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশনটা সকল রাজনৈতিক দলকে জায়গা দেয়। সে কারণে এটা নিয়ে কিন্তু এত ডিবেট হচ্ছে, এবং আমরা অনেকেই কিন্তু এটাকে চাইছি, এটা নিয়ে পর্যালোচনা হচ্ছে। তার মানে কি, আমরা চাইছি না কোনো একটি দল এক নায়কত্ব করুক। আমরা চাইছি যে বহুদলীয় পার্টিসিপেশনের মধ্য দিয়ে এই দেশের সত্যিকারের প্রতিনিধিত্বের ইয়ে ঘটে, প্রতিফলন ঘটে আগামী নির্বাচনে। তো এগুলো কিন্তু স্বপ্ন নয়, এগুলো শুধু একটা মানসিক অবস্থা, এবং রাজনৈতিক দলগুলো যদি তারা একটু ছাড় দেয় তাহলে কিন্তু এই শিফটটা ঘটানো যায়। কিন্তু আমি মনে করি যে এই 5ই অগস্টের পরে এই বাংলাদেশ আর আগের মতো থাকবে না, কোনোভাবেই থাকবে না। কেন জানেন? এই যে ছেলেরা মেয়েরা যারা একবার ঘর থেকে বেরিয়ে গেছে, একবার এক ধরনের জাগ্রত হয়ে গেছে, তারা তো হঠাৎ করে চোখ বন্ধ করবে না আর। ওদের তো সাহস হয়ে গেছে অনেক। আমি মনে করি আমি যদি অন্যায় করি ওরা আমাকে ছাড়বে না। তাহলে আগামীতে যারা এই দায়িত্ব নিতে আসবেন, তাদের তাদের উপরে কঠোর নজর থাকবে, এটা কিন্তু তাদের বুঝতে হবে। বিধ্বস্ত অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
করার চেষ্টা চলছে। কতদিনের মধ্যে আমি নির্বাচন? তো জানি যে আমাদের কাজটা কতখানি অসম্পূর্ণ আছে। আপনি সব কথা বাদ দেন। আপনি মন্ত্রণালয়গুলোর সংস্কার বাদ দেন। আপনি শুধু নির্বাচনী সংস্কারটা দেখেন। একটা সিম্পল হিসাব। আমি নিজে কি বলে ভোটার রোল ৩০টা কনস্টিটিউয়েন্সিতে তৈরি করেছিলাম অ্যাজ আ পার্ট অফ মাই রিসার্চ। হ্যাঁ? সেটা করতে আমার ১ বছর সময় লেগেছিল। হ্যাঁ? চেষ্টা করেছিলাম তার চাইতে তাড়াতাড়ি করতে, প্রায় বছরখানেক সময় লেগেছিল। আমার ভোটার রোলটা তালিকা একেবারে নষ্ট হয়ে গেছে। ওটা তৈরি করতেই খুব কমপক্ষে হলে আমার ৮ থেকে ১০ মাস লাগবে। এখন আপনি বলুন, আপনার কাজ তো অনেক। আমি মনে করি আমাদের ন্যূনতম একটা জায়গায় এটা রেখে যেতে হবে। কারণ এটা হচ্ছে আমাদের বাচ্চাদের প্রত্যাশা আমাদের থেকে। এবং এটা যদি আমরা না করি, তাহলে আমি বলব তাদের প্রতি আমাদের চরম একটা অন্যায় করা হবে। আপনি যখন নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, কেমন বিড়ম্বনার মধ্যে আপনি পড়েছিলেন? শুনুন, সেদিন যখন বিড়ম্বনায় পড়েছিলাম, আমি জানতাম না যে আজকে এমন একটা দিন আসবে যেখানে এত বড় একটা বিড়ম্বনা হবে। সেটাকে এখন মনে হচ্ছে শিশু। সেটাকে এখন মনে হচ্ছে যেন সামান্যই সমস্যা। আমাদের যে বিভিন্ন উপায়ে কারচুপি হতো, যে বিভিন্ন উপায়ে যারা ক্ষমতায় থাকতেন তারা নানান রকমের কৌশল ব্যবহার করতেন এবং প্রতিটি অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরাও শিখে গেছিলাম সেগুলো এবং সেগুলোকে আমরা হিসেব নিকেশে নিয়ে এসে আমরা সবসময় একটা তুলনামূলক রচনা করতাম যে বিগত নির্বাচনে এতগুলো অনিয়ম হয়েছে, খারাপ হয়েছে। এই নির্বাচনে একটু কম অনিয়ম হয়েছে, তুলনামূলকভাবে ভালো। কিন্তু একটা শেষ কথা আমি বলি, এটা কিন্তু আপনার নির্বাচনের বাইরে। বলতে চাইছি কারণ অনেকে এই ধরনের প্রশ্নের আশপাশে আমাদেরকে করে থাকে, নিজেরা ভাবে। দেখুন, আমি কিন্তু মনে করি ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধেরই নতুন সংস্করণ হচ্ছে আমার ২০২৪। ৭১-এর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি হচ্ছে আমার ২০২৪। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে আমরা যা পাইনি, যে স্বপ্ন, যে সমতা, যে গণতন্ত্র, সেই না চাওয়ার বেদনার জন্যই কিন্তু ২০২৪। এবং আজকে আমরা সেদিন যা চেয়েছিলাম, আমাদের বাচ্চারা আজকে তাই চাইছে। কেন চাইছে? কারণ আমরা বড়রা তাদেরকে সেটা দিতে পারিনি। এবং আমি বলব যে এই বাচ্চারা ঠিক ততখানি বীর মুক্তিযোদ্ধা, যতখানি না আমাদের ৭১-এর মুক্তিযোদ্ধারা। টিভির দর্শকদের জন্য কি বলবেন? একটা কথা বলবো, যেহেতু মিডিয়া, আমি বলবো যে আপনারা সত্য প্রচার করবেন, কঠিন সত্য এবং বিশ্লেষণধর্মী তথ্য মানুষের সামনে উপস্থাপন করবেন। সব দিক উপস্থাপন করবেন এমনভাবে যেন মানুষ আপনাদের তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা শারমিন সোনিয়া মুর্শিদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, বুকে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।